করি ভালো আছো। আজ নিয়ে এলাম একটি নতুন গল্প। এই গল্পটির সম্পূর্ণ মৌলিক রচনা, যেখানে তারকনাথ নিজে বর্ণনা করেছেন তার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, তারকনাথ তান্ত্রিকের ভয়ানক অভিযান, নরকুণ্ডের রাত। কলেজ স্ট্রিটের এক পুরনো চায়ের দোকানে আমি বসেছিলাম এক শরৎ সন্ধ্যায়। আকাশে তখন সূর্য ঢলে পড়েছে, বাতাসে একটা শুষ্কতা আর ধুলোর গন্ধ। দোকানের কোণে চুপচাপ বসেছিলেন তিনি, তারকনাথ তান্ত্রিক। তার চোখের দৃষ্টি যেন দগ্ধ চিতার ছাই, তবুও তাতে এক অদ্ভুত আকর্ষণ। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি কখনো নরকুণ্ডের নাম শুনেছ? আমি মাথা নাড়লাম। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, অদ্ভুত এক আমন্ত্রণ। তখন আমি তরুণ, তন্ত্র সাধনায় সদ্য পারদর্শী হতে শুরু করেছি। সেই সময় একদিন আমার কাছে এলো এক অচেনা বৃদ্ধ। তার গায়ে গন্ধ যেন বহুদিন মৃত কারো কবর খুঁড়ে আনা হয়েছে। তিনি কাঁপা গলায় বললেন, মহারাজ, আমাদের নরকুণ্ড গ্রামে এক অদ্ভুত অভিশাপ নেমেছে। প্রতি অমাবস্যায় গ্রামের এক যুবতী নিখোঁজ হয়। খুঁজলে কেবল রক্তমাখা গহনা পাওয়া যায়। কেউ জানে না কি হচ্ছে। আপনি যদি সদয় হয়ে আসেন। আমি জানতাম এটা সাধারণ ভূতের কাহিনী নয়, এখানে কিছু গভীর কালো শক্তি কাজ করছে। আমি রাজি হলাম। নরকুণ্ডের আগমন। 3 দিন পর সন্ধ্যাবেলায় আমি পৌঁছালাম নরকুণ্ড গ্রামে। গ্রামটা যেন এক অদ্ভুত ঘন কুয়াশার চাদরে ঢাকা। চারদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে দূরে শিয়ালের হুক্কা। আমাকে যিনি ডেকেছিলেন তিনি এক ভগ্নপ্রায় জমিদার বাড়িতে আমাকে থাকার ব্যবস্থা করলেন। বাড়িটা যেন মৃত্যুর গন্ধে ভরা। দেওয়ালে বাদুড়, ছাদের ফাঁক দিয়ে ঝুলছে শ্যাওলা, আর প্রতিটি ঘরে ঘন অন্ধকার। আমি শিউরে উঠলাম। তারকনাথ চুপচাপ চায়ের কাপ নিয়ে আবার বলতে লাগলেন, জমিদার বাড়ির গোপন কক্ষ। রাত গভীর হলে আমি সেই বাড়ি ঘুরে দেখতে লাগলাম। দেখি এক কোণে একটা লোহার দরজা, বাইরে মোটা শিকল, কিন্তু শিকলের রক্তের মতো দাগ। আমি স্পর্শ করতেই দরজাটা হালকা কেঁপে উঠল, আর ভিতর থেকে যেন কেউ কাঁদছে। আমি বুঝলাম এই বাড়িতে কোনো আত্মা বন্দী। আমি আমার ভূত নিবাস তাবিজ বের করলাম, দরজার সামনে রাখলাম, আর এক অগ্নি মন্ত্র উচ্চারণ করলাম। তখনই দরজাটা ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে অন্ধকার, কেবল এক কোণে একটা পাথরের বেদি, তার উপর শুকনো রক্তের দাগ, আর দেওয়ালে লেখা নরকুণ্ড, নরকুণ্ডের অভিশাপ। পরের দিন সকালে গ্রামের বৃদ্ধরা আমাকে বলল, বহু শতাব্দী আগে এখানে এক রাজতান্ত্রিক থাকতেন। তার নাম ছিল বিরক্তনাথ। তিনি অমৃতের সাধনা করেছিলেন। শেষ ধাপে তাকে 100টি কুমারী আত্মা বলি দিতে হতো, কিন্তু গ্রামবাসীরা বিদ্রোহ করে তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। মৃত্যুর আগে তিনি অভিশাপ দিয়ে যান, প্রতি অমাবস্যায় আমি এক কুমারীর প্রাণ নিয়ে ফিরে আসব, যতদিন না আমার সাধনা পূর্ণ হয়। তারপর থেকেই এই ভয়ঙ্কর ঘটনা চলছে। অমাবস্যার আগের রাত আমি ঠিক করলাম এই অভিশাপ ভাঙতেই হবে। আমি সারাদিন ধরে চণ্ডীতন্ত্র
উদ্মদন সূত্র আর রুদ্রচক্র মন্ত্র তৈরি করলাম। রাতে জমিদার বাড়ির প্রাঙ্গণে এক তান্ত্রিক চক্র আঁকলাম। গুঁড়ো গন্ধক আর চন্দনের মিশ্রণে চারপাশে বসালাম অগ্নি আর বাঁশগানে বসে ধ্যান শুরু করলাম। রাত গভীর হলে হঠাৎ এক ঝড় উঠল। আকাশ কালো, চাঁদ ঢেকে গেল। তারপর শুনতে পেলাম দূর থেকে কারো কান্নার পায়ের শব্দ, যেন মাটিতে না লেগে ভেসে আসছে। একটা সাদা শাড়ি পরা তরুণী ভেসে এলো। তার চোখ দুটো লাল, মুখে রক্তের হাসি। সে তীক্ষ্ণ গলায় বলল, আমাকে মুক্তি দাও, না হলে তোমাকেও নিয়ে যাব। প্রেত যুদ্ধ। আমি চোখ বন্ধ করে মৃত্যুমঞ্জয় মন্ত্র জপ করতে লাগলাম। তরুণীর শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো আর ধীরে ধীরে তার রূপ পাল্টে গেল। সে এক বিকৃত রাক্ষসে পরিণত হলো। তার হাত লম্বা হতে হতে মাটিতে পৌঁছে গেল, দাঁত যেন হাড়ের মতো ধারালো। সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি মন্ত্র থেকে এক লাল শিখা ছুড়ে দিলাম। রাক্ষসী চিৎকার করে উঠল, কিন্তু পরক্ষণেই চারদিকে অন্ধকার ঘনিয়ে এলো। আমি অনুভব করলাম এটা শুধু এক আত্মা নয়, বীরত্বনাথের শক্তি ওর মধ্যে। তখনই আমি শেষ তাবিজটা ভেঙে তার দিকে ছুড়ে দিলাম। তাবিজটা আঘাত করতেই বজ্রপাতের মতো আলো ফুটে উঠল, মাটি কেঁপে উঠল, আর রাক্ষসী ছটফট করে এক গগন বিদারী চিৎকারে মিলিয়ে গেল। নরকুণ্ডের মুক্তি। প্রভাতের আলো ফুটতেই গ্রামে জেগে উঠল। কেউ নিকট নয়, বাতাস স্বচ্ছ আর সেই কুয়াশা ধাও। গ্রামের বৃদ্ধরা এসে আমার পায়ে পড়ে কাঁদতে লাগলো। আমি জানতাম বীরত্বনাথের অভিশাপ শেষ হয়েছে। আমি নীরবে আমার তন্ত্র সাধনার সরঞ্জাম গুছিয়ে নিলাম আর সেই দিন নরকুণ্ড ছেড়ে বেরিয়ে পড়লাম। কিন্তু যাওয়ার আগে সেই লোহার দরজার ঘর ফিরে গিয়ে দেখি দেওয়ালে লেখা নরকুণ্ড শব্দটা হারিয়ে গেছে, আর সেখানে শুধু এক বাক্য, ধন্যবাদ। তারকনাথ থামলেন। দোকানে তখন স্তব্ধতা। দেওয়ালের ঘড়িটা থেমে গেছে, চায়ের কাপের ধোয়া নেই। তিনি চোখ তুলে আমার দিকে তাকালেন। সেই চোখে যেন এক অন্তত অন্ধকার ঘূর্ণি। এই সব কাহিনী, তিনি বললেন ধীরে, শুধু গল্প নয়, এগুলো আমার জীবনের অংশ। আর এখনো কখনো কখনো মাঝরাতে আমি শুনতে পাই সেই রাক্ষসী চিৎকার। তারকনাথ আবার চুপচাপ বসে পড়লেন, আর আমি বুঝলাম আমি এমন এক মানুষের সামনে বসে আছি যিনি সত্যি অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরেছেন।